কেটে গেছে 2 মাস। শীতের আগমন আর ইকরাম এখনো মহলে ফিরে আসেনি। সেদিনের পর থেকে নীলিমার সঙ্গেও তার দেখা হয়নি এবং তার অনুপস্থিতি যেন এক গভীর শূন্যতা তৈরি করেছে। নীলিমার মনেও কিছু প্রশ্ন তৈরি হয়েছে, কিছু অমীমাংসিত দ্বন্দ্ব, কিন্তু সে তার মনের গভীরে এই সমস্ত বিষাদকে চাপা দিতে চায়। ভাবে ইকরাম না এলেও জীবন থেমে থাকে না। রোহিত ও জন নীলিমাকে কাছে পেতে মোহিতের প্রতি ষড়যন্ত্র করেছে, কিন্তু ইখওয়ান যেন তার কাছে এক অদৃশ্য শক্তি, মোহিতকে সব সময় রক্ষা করে। ইখওয়ানের উপস্থিতি যেন এক প্রাচীর, যে প্রাচীর মোহিতের ইচ্ছাকে, তার স্বাধীনতা ও নিরাপত্তাকে রক্ষা করে, কখনো তাকে কোনো খারাপ হাতের কাছে পড়তে দেয় না। মোট কথা ভাইজানের কথা রাখার চেষ্টা। এদিকে নীলিমা তার ক্ষতিকে, তার একাকিত্বকে কাপড়ের নকশার মধ্যে ডুবিয়ে রাখে। তার হাতের কাজ যেন এক প্রকার মন্ত্র, যার মধ্যে সে নিজেকে আবার নতুন করে তৈরি করেছে। প্রতিটি সুতোয়, প্রতিটি আঁচড়ে যেন সে নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করছে। জীবনের যে শূন্যতা, সে শূন্যতা আর ভরাট হয় না, কিন্তু তার নিজস্ব কাজ, তার মনের শান্তি তাকে নতুন শক্তি দেয়। শীতকালে এসে যখন আকাশে কুয়াশা ঢালে, চারপাশের নিস্তব্ধতা তৈরি হয়, নীলিমার মনেও ঠিক তেমনই এক নিঃশব্দ আবহ সৃষ্টি হয়। হয়তো ইকরাম আর ফিরে আসবে না, হয়তো রোহিত ও জন তার জীবনকে অস্থির করতে চেয়েছিল, কিন্তু ইখওয়ান এবং মোহিত তার কাজের মধ্যে যে শান্তি রয়েছে, তা তাকে এক নতুন দিশা দেখায়। কাপড়ের নকশার সুতোয় সে খুঁজে পায় এক ধরনের মুক্তি, যেখানে তার ভেতরের অসহায়ত্ব এবং আশাভরা মন একত্রে মিলিত হয়। শীতকাল যেমন নিজস্ব এক রহস্য নিয়ে আসে, তেমনি নীলিমার জীবনে নতুন কিছু সূচনা হতে পারে। এক প্যাঁচানো সুতো থেকে একটা নতুন রূপরেখা তৈরি হয়, যেখানে প্রতিটি মুহূর্তের শীতলতা তাকে আরো দৃঢ় করে তোলে। তেমনি করে নীলিমার জীবনে নতুন মোড় আসলে সে আরো দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে। সময়টা বিকালের শেষ পরিভাগ। নীলিমা শালে নকশা বুনছে, আসমানি কাটছেন তরকারি। চাঁদনি বাবার বাড়িতে, মুবিন খেলতে গিয়ে এখনো ফেরেনি। আসমানি বললেন, তুই একটু থাক, মুই তোর রাহেলা শাসির থেকে একটু মরিচ নিয়ে আসো। মরিচ নেই বাড়িতে? না। তাড়াতাড়ি ফিরবেন। আচ্ছা বলে আসমানি উঠে বাবা হারিয়ে দেয়। আসমানি চলে যাওয়ার কিছু সময় পর বাইরের গেট খুলে কেউ ঢুকলো। শব্দ শুনে নীলিমা শুই রেখে তাকালো। রোহিতকে দেখে তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়লো। রোহিত ঠোঁট এলিয়ে হাসে। নীলিমা বলল, আপনি? কয়েক পা এগিয়ে আসে রোহিত। শরীরের আড়মোড়া ভাঙতে না ভাঙতেই জন এসে দাঁড়ালো তার পাশে। রোহিত ও জন এখন নীলিমার সামনে। দুজনের চোখে এক অদ্ভুত তেজ, যেন কিছু একটা পাওয়ার সংকল্প। দীর্ঘদিন ধরে তারা যে চাহিদাগুলো ছিল, তা আজ মেটানোর সময় এসে গেছে। এটা নীলিমার মনে ঢুকে গিয়েছিল। তার শিরশির করা অনুভূতি প্রমাণ করে যে আজ সে একা, একদম একা। চারপাশে তার পরিচিত মানুষজন নেই। সে নিজেকে অনেকটা একেবারে অবরুদ্ধ মনে করছে। নীলিমার হাত থরথর করে কাঁপছিল, তার মুখে অজানা ভয়। একে অপরের দিকে তাকিয়ে রোহিত ও জন যেন এক ধরনের সম্মতির সুরে হাসছে। তারা জানে নীলিমা ভয়ে অস্থির হয়ে উঠেছে, কিন্তু এটাই তো তাদের পরিকল্পনা। তার কাছে যে কিছু চাইবার সময় এসেছে, সেটা সে খুব ভালো করেই জানে। নীলিমার বুকের মধ্যে চাপ অনুভব হচ্ছিল, যেন এক অদৃশ্য বোঝা তার উপর চেপে বসেছে। সে জানে আর পালানোর উপায় নেই। দুই পুরুষের মাঝে দাঁড়িয়ে তার শরীর যেন কাজ করছে না, মনের মধ্যে এক অজানা শূন্যতা। সে তবুও শরীরের জোর রাখলো, পা বাড়িয়ে দৌড়ে যেতে চাইল ঘরে। তার আগে রোহিত খপ করে চুলের মুঠি ধরে ফেললো, ফেরালো তার দিকে, জঘন্যতম ভাবে বলল, এত তাড়া কিসের? আমরা তো ঘরেই নিয়ে যাব। পিছন থেকে জন এগিয়ে আসে সায়জা নিয়ে। মুবিন সব দেখে দৌড় লাগানো, পিছন ফিরে হয়তো কাউকে ডাকতে। নীলিমা বলে উঠল, ছাড়ো না মাই, এর ফল কিন্তু খারাপ হবে বলে দিলাম। আগে তো নিজেই বাঁচো, তারপর ওসব ভাবিও। জন ইংরেজিতে বলল,
এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন রোহিত? চলো কক্ষে, নাকি এখানেই শুরু করবে? সহসাই নীলিমা বারান্দার খুঁটি শক্ত করে দু হাতে আগলে ধরলো। রোহিত টানতে লাগলো ঘরের দিকে। নীলিমার ওড়না পড়ে যেতে লাগলে রোহিত টান দিতে গেলে নীলিমা এক হাতে ঝটকা দিয়ে রোহিতকে সরিয়ে দেয়। পালিয়ে যাওয়ার চেষ্টায় ধরে নেয় জনের হাতে কামড় দিতে সে গঙিয়ে উঠে ছেড়ে দেয় নীলিমাকে। বাইরের দিকে পা বাড়িয়ে দেয় নীলিমা। রোহিত জন পিছনে পা বাড়িয়ে দিল। নীলিমা বাইরের দরজা খুলতেই সেখানে দরজা খুলে উপস্থিত হয় ইকরাম। নীলিমা থমকে যায়, কিছু না বলেই ঝাঁপিয়ে পড়ে ইকরামের বুকে। ইকরাম রোহিত জনকে দেখে হতবাকের ন্যায় তাকিয়ে আছে। রোহিত জন ভয়ে অস্থির, তবে ভিতরে ভিতরে জন দুপা পিছিয়ে যায়। রোহিত স্থির হয়ে দাঁড়িয়ে আছে, পরপর বলল, ওকে আমার হাতে তুলে দে ইকরাম, ওর সাথে তোর তো কোনো সম্পর্ক নেই। ইকরাম শক্ত হাতে নীলিমার পাশে নিয়ে বলল, কি যে একটা অবস্থা, বউ বাপের বাড়িতে বলে কি সম্পর্ক থাকবে না? এটা কেমন কথা? রোহিত, শরীফ, তা আপনার বউকে কে কে ভক্ষণ করলে একটু শুনি। ইকরাম বেশি কথা বলে সময় অপচয় করিস না, যা বলছি তাই কর। পিছলে হেসে ইকরাম বলল, হ্যাঁ তাই তো, ঠিক আছে নিয়ে যান। বলেই নীলিমাকে সরিয়ে দেয় দূরে। নীলিমার বুকে ব্যথা হতে লাগলো, অসহনীয় ব্যথা। অবাক চোখে তাকিয়ে দেখছে ইকরামকে। রোহিত বড় বড় পা বাড়িয়ে এসে নীলিমার হাত ধরতেই ইকরামের মারের তোপে পড়ল। জন কোনো রকম পাশ কাটিয়ে চলে যায়। নীলিমা মারতে উদ্যত হতেই জন দৌড়ে পালায়। রোহিতকে একের পর এক মেরেই যাচ্ছে। নীলিমা দাঁড়িয়ে দেখছে, তার ভালোই লাগছে। তবে ইকরাম মাঝে মধ্যে মার খেলো। নীলিমা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর রোহিত হাল ছেড়ে দিয়ে পড়ল। তোদের দুজনকে আমি দেখে নিব। বলেই খুঁড়ে খুঁড়ে বের হয়ে যায়। সহসা নীলিমা এসে দাঁড়ালো, বাহু ধরে বলল, লাগেনি তো আপনার? কোথায় ছিলেন এতদিন? খোঁজও নিলেন না, দেখাও দেননি কেন? ইকরাম ঠোঁটের কোণার রক্ত মুছে বলল। একসাথে এত প্রশ্নগুলো উত্তর দিব কি করে? হাত সরিয়ে নিয়ে নীলিমা বলল, দুঃখিত। বাসায় কেউ নেই? তোমার ভাবি আম্মা কোথায়? অভিমানে সে বলল, জানি না। ঠিক আছে, জানতে হবে না। মহল থেকে চিঠি এসছে, যাও প্রস্তুত হয়ে নাও, মহলে ফিরতে হবে। বলা শেষ হতেই ইকরাম মাথার পেছন থেকে আঘাত পেল, তাও পরপর 3 বার। নীলিমার আসমানির এমন কাজে হতভম্ব। কিছু বলার আগেই সবটা ঘোলাটে হয়ে গেল। ইকরাম কোন রকম পিছন ফিরে তাকায়, ঘোলাটে চোখে তাকিয়ে বলল, কম দম নিয়ে কে রে পিছন থেকে আঘাত করলি? সাহস হয়তো সামনে থেকে লড়াই কর। বলেই গা ছেড়ে দিতেই নীলিমা আগলে নিতে নিতে বলল, কি করলেন আম্মা? বলেই তাল সামলিয়ে না নিতে পড়ে যাওয়া ইকরামকে সহ পড়ে যায় নীলিমা। আসমানি হতবাক মুবিন। বসার ঘরে বসে বড়ই আচার খাচ্ছে পারুল। মন তার আজ ফুরফুরে। নীলিমা ফিরবে শুনেছিল। শাহমত তিরাবালার কান্নায় মেনে নেন নীলিমাকে, তবে এটাই শেষ। বড়ই আটি মেঝেতে ফেলেছে পারুল, যদিও আরেফা বাটি দিয়ে গেছে। লোকমান রাগে বের হয়ে আসছে কক্ষ থেকে। এদিকে ইখন রাগে ফুসছে আর বাহির থেকে মহলে ঢুকছে, কেননা পারুল জরুরি তলবে ডেকে পাঠিয়েছে তাকে। লোকমান বসার ঘরের মধ্যবর্তী জায়গায় দিয়ে যেতেই বড়ের আটি পায়ে স্লিপ কেটে ধীরে করে পড়ে যায়। সদ্য আসে ইখন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো। পারুল হা মিলে তাকিয়ে আছে। ওদিক থেকে উর্বি উচ্চ স্বরে হেসে ওঠে। রোকমান কোন রকম বসে উর্বির দিকে তাকিয়ে রেগে গিয়ে পড়ল, এই বাচ্চা মহিলা থাম। উর্বি হাসি থামিয়ে চিবুক নামিয়ে রন্ধনশালার দিকে পা বাড়িয়ে দেয়। ইখন এগিয়ে এসে শার্টের কলার ধরে তুলে বলল, তোকে কখন থেকে ডেকে পাঠিয়েছি, পায়ে কি আলতা লাগিয়েছিস? বউর রাগ আমার উপর ঝাড়ছিস কেন? কলার ছাড়। ইখন কলার ছেড়ে দিয়ে হাত তুলে বলল, এক চড়ে গুষ্টি শুদ্ধ অশুদ্ধ করে দিব, যা তাড়াতাড়ি। রোকমান গালে হাত দিয়ে চলে যায়। ইখন পারুলের দিকে তাকিয়ে চওড়া গলায় কথা বলতে গিয়ে থামলো। শান্ত গলায় গাম্ভীর্যের ন্যায় বলল, কেন ডাকছিস? মোর তেঁতুল খাইতে মন চাইছে, আইনা দে না, হয় ব্যবস্থা কর আইনা দে। আর মন তো চাইবেই, শাকচুন্নি যে তুই এক কাজ করলে তো পারিস, শেওড়া গাছের মগডালে বসে তেঁতুল খা গিয়ে। মুখের আচার শেষ করে পারুল বলল, কালাহাতি শেওড়া গাছের তেঁতুল পাওন যায়? ইখন গলা খাঁকারি দিয়ে বলল, ওই একই হলো, যা তেঁতুল গাছে বসে থাক।
পারুল দাঁড়িয়ে পড়ল, কোমরে হাত দিয়ে বলল, আয়না দিবি না তুই? না পারলে আমার মাথাটা খা। পারুল দুপা বাড়িয়ে এসে বলল, আয় তোর মাথায় খাই। এইক্ষণ সরে যাওয়ার আগেই পারুল এসে তার চুল ধরে ফেললো। এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায় তাদের মধ্যে। এইক্ষণ সোফায় পড়ে যেতেই পারুল তার উপরে পড়ে গেল। গঙিয়ে ওঠে পারুল বলল, ইস, মোর পেটে লাগলো। এখন হাঁক চকিয়ে গেল। পারুলকে শুয়ে দিয়ে নিজেই তার উপর হেলে পড়ল, পেটে হাত দিয়ে বলল, কোথায় লাগলো তোর? পারুল রাগে হাত সরিয়ে দিয়ে বলল, হাসা জমিদারের বাচ্চা, এটা তোর কক্ষ না। তা কি হয়েছে? আমার মহল তো। ছি ছি, কি যুগ আইছে মাহবুব, বাসর ঘরেও রংলীলা চলে। রমেনের কথায় পারুল ছিটকে আসতে চাইলে এখন অমন অবস্থায় থেকেই বলল, দেখেই যখন ফেলেছেন চলে যান, দাঁড়িয়ে দেখছেন কেন? পারুল দুষ্টু হেসে রমেনের মতো করে বলল, ছি ছি ছি, দেখতে এখানে রঙ্গলীলা চলছে, তাও বেশরমের মতো তাকাই আছে। রমেলা লজ্জায় আর দাঁড়িয়ে থাকলো না, রাগ দেখিয়ে চলে যায় সহসা। এখনও পারুল ফিক করে হাসলো। এখন বলে উঠল, তোর তো দেখছি বুদ্ধির জোট খুলেছে। পারুল রেগে বলল, হয়েছে সর, এখন কেউ আয়সা পড়বে। না আমি ছাড়বো না, যে আসার আসুক। পারুল রাগান্বিত চোখে তাকিয়ে বলল, সরবি নাকি তোর আসল জায়গায় লাথি দিবি? দাঁতে দাঁত চিবিয়ে এখন বলল, ওই জায়গায় লাথি দিলে বাচ্চার মা হবি কি করে দেড় ব্যাটারি? চোয়াল ঝুলে পড়ে পারুলের। কথা কাটিয়ে বলল, আবার বাচ্চার মা হওয়ার কি সাহায্য করে রে কালাহাতি? পায়ে লাথি দেওয়ার কথা বলেছিস? আমতা আমতা করে বলল, হ, তা তুই কি ভেবেছিস? সহসায় গলা খাঁকারি দেয় ইকরাম। এখন চসূচক শব্দে মুখের ভঙ্গিমায় তাকালো সদর দরজায়। ইকরাম ও নীলিমাকে দেখে হকচকে উঠে দাঁড়ালো ইখওয়ান। পারুল লজ্জায় বসে পড়ল চিবুক নামিয়ে। ইকরাম রাগান্বিত হয়ে বলল, কক্ষে কি ঢোকা বারণ, নাকি বসের ঘরে শুরু করেছিস? না মানে ভাইজান। এই সময় তোর এখানে কি? যা কাজে জায়গা দেখ কি হচ্ছে। জি ভাইজান। বলে পারুলকে এক পলক দেখে চলে যায় ইখওয়ান। ইকরাম পারুলের অবস্থা নাজেহাল বুঝে নীলিমাকে আসতে বলে চলে যায়। নীলিমা পারুলের পাশে বসতেই পারুল জড়িয়ে ধরে বলল, তোরা খুব মনে পড়তো বুবু। পারুলকে ছাড়িয়ে নিয়ে চিবুক তুলে নিয়ে বলল, তুই বলি গর্ভবতী? লজ্জায় চিবুক নামিয়ে নেয় পারুল, আস্তে করে বলল, হ বুবু, 1.5 মাস। পিছন থেকে ইকরাম আস্তে আস্তে বলল, কেন নীলিমা, তোমার আফসোস হচ্ছে? সমস্যা নেই, আমি প্রস্তুত। তুমি চাইলেই নেমে পড়বো বাচ্চার জন্ম দিতে। পারুল চোখেতে দেখে লজ্জা পেল, পরপর ছুটে চলে গেল কক্ষের দিকে। নীলিমা রাগ দেখিয়ে বলল, আপনি আপনি না কক্ষে গেলেন? তোমার আসতে দেরি হচ্ছে, তাই এগিয়ে নিতে আসলাম। যত সব ঢং শুরু হয়ে গেল আপনার। বলে উঠে হনহনিয়ে চলে যায় নীলিমা। ইকরাম মুচকি হেসে পা বাড়িয়ে দেয় পিছন পিছন। বিকালে পা টিপে টিপে উর্বি এসে নীলিমার কক্ষের সামনে দাঁড়িয়ে পড়ল। উকি দিয়ে দেখলো নীলিমা কাপড় গুছিয়ে রাখছে। গলা বাড়িয়ে বলল, রানীমা আসবো? নীলিমা দরজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ উর্বি আসো। উর্বি এসে পাশে বসলো। নীলিমা মুচকি হেসে বলল, শাড়ি সামলাতে কষ্ট হয় না? অনেক। কিছু বলবে? বোনটারে দেখতে মন চায়। সাহেবরে কবা একবার উর্মিরে মহলে আইনা দিতে। কেন, উঠছি কোথায়? বড়মাতারে মসজিদের এতিমখানায় রাইখা দিছে, এখানে থাকলে নাকি ওর বিপদ। হ্যাঁ তা তো বটে, ঠিক আছে বলবো। এখন কিছু খাবে? প্রত্যুত্তরে উর্বি কিছু না বলে কাঁদতে লাগলো চিবুক নামিয়ে। নীলিমা হক চুকিয়ে গেল। কাপড় রেখে উর্বিকে নিজের দিকে নিয়ে বলল, কি হয়েছে উর্বি, কাঁদছো কেন? মরুনা খুব কষ্ট হয় রানীমা, আইস থেকে মুই তোর কাছে থাকিম। বলেই নীলিমার বুকে মাথা রেখে ফুফিয়ে কেঁদে ওঠে। নীলিমা ভাবলো, ছোট মানুষ তাই বুঝি এমন বলছে। ভাবলো রোকমানকে একবার বুঝিয়ে বলবে। কি পুরুষ বিয়ে করবে না বলে এখন আবার পুরুষত্ব ফলায় রাত হলে। উর্বির চিবুক তুলে নিয়ে বলল, আমি রোকমানকে বুঝিয়ে বলবো উর্বি, এমনটা তো হয় না। কি বলো তো,
তোমাকে ওই কক্ষে থাকতে হবে, বিয়ে হয়েছে কিনা। উনি তো মোর সাথে ঠিকমতো কথাই কয় না রানীমা, কিন্তু খুব খারাপ। দুটো বেডা লোক রে কক্ষে দিয়া কয় চুপচাপ থাকবি, না হলে নাকি মোর গলা কাইটটা নদীতে ভাসায় দিব। হিচকে তুলছে উঠবে, নীলিমার বুক ছলকে উঠল, শরীরে বয়ে গেল ভয়ের শিহরণ। বিচক্ষণ মন তার আর বোঝার বাকি রইল না। নীলিমা উর্বির বাহু ধরে বলল, কি বলো এসব উর্বি? কে যায় তোমার কক্ষে? কারা তোমার সাথে থাকে কক্ষে? উর্বি চিবুক নামিয়ে নেয়, বলল, ওনার ভাই আর ওই ইংরেজি বেডা। নীলিমা চোখ বন্ধ করে দিল। ভিতরে চলল রাগের যুদ্ধ। চোখ মেলে উর্বিকে বলল, তুমি আরেপা ভাবির কক্ষে যাও, আমি আসছি। ঠিক আছে রানীমা। উর্বি চোখের পানি মুছে নিয়ে চলে যায়। নীলিমা অমনি বসে রইল, ভাবলো, সাহেবকে তো কিছু বলা যাবে না, বললেই বলবে শুরু হয়ে গেল আমার কাজ। নানান কথা বলে রাগ দেখায় শুরু করবে। কি করে জানাবো এখন? না, ভাবিকে দিয়ে জানাতে হবে। বলেই উঠে পা বাড়িয়ে দিতে ইকরাম কক্ষে আসলো। নীলিমা পা থামিয়ে দিয়ে বলল, খাবার কি কক্ষে নিয়ে আসবো? ইকরাম শরীরের কাপড় খুলে রেখে বলল, আমাকে নিয়ে আসছেন, তুমি বসো। পানি আছে? হ্যাঁ, রেখেছি এনে। ইকরাম হাত মুখ ধুয়ে আসলো। নীলিমা এখনো ভাবুক হয়ে দাঁড়িয়ে আছে। ইকরাম মুখ মুছতে মুছতে বলল, কোন রজনী আবার চিন্তিত হয়ে পড়লো? বেখেয়ালে নীলিমা বলল, আপনার আব্বা আম্মা আলাদা থাকে কেন? ইকরাম ভ্রুকুচকে তাকিয়ে রইল। নীলিমা নিজের করা প্রশ্নেই হতবাক, তবু অটুট থেকে বলল, এইভাবে তাকিয়ে আছেন কেন? রাগ করে ইকরাম তোয়ালে মেলে দিতে দিতে বলল, আসতে নাচতে শুরু করে দিলে। এত করে বুঝিয়ে নিয়ে আসলাম, শর্ত দিলাম, বললে রাখবে, তার উল্টোই তুমি এসে গোয়েন্দা শুরু করে দিয়েছ। বলে নীলিমার দিকে তাকালো ইকরাম। নীলিমা উল্টে রাগে গজগজ করে কাজ করতে লাগলো। ইকরাম গলা খাগাড়ি দিয়ে বলল, কি হলো? মুখ কেমন অমাবস্যা রাতের মধ্যে করলে কেন বেলিফুল? নীলিমা নিরুত্তর। ইকরাম সামনে বলতে লাগলো, আরে কি হলো, কথা তো বলো। কি এমন রাগের কথা বললাম যে রাগ দেখাচ্ছ? কি হলো বেলিফুল? বোবা হয়ে থাকতে বলছেন তো থাকতে দিন, এত প্রশ্ন করছেন কেন? রাগ করে কথাগুলো বলে চলে যেতেই ইকরাম হাত ধরে টেনে বুকে নিয়ে বলল, আরে যা, বেলিফুল দেখি ফুলকে ফুল হয়ে গেল। কি করব বলুন? সাধারণ একটা প্রশ্ন, সেটাও করতে পারবো না? আরে বাবা, আমরা কেউ জানি না বিষয়টা। হঠাৎ করে আব্বাজান আর আম্মাজান আলাদা থাকা শুরু করলো। সবার ধারণা বড় সড়ো ঝগড়া বেঁধে এমনটা হয়েছে। সহসা ইরাবালা দরজায় এসে এমন ঘনিষ্ঠ দৃশ্য দেখে লজ্জা পেল। নিঃশব্দে আড়ালে দাঁড়িয়ে গলা খাঁকারি দিয়ে বলল, আসবো ইকরাম? নীলিমা ছিটকে সরে আসে। ইকরাম গলা পরিষ্কার করে বলল, জি আম্মাজান, আসুন। ইরাবালা প্রবেশ করলে নীলিমা এক পলক দেখে ইকরামের দিকে তাকালো, বলল, আমি একটু আসছি। কথা বলার সুযোগ না দিয়ে চলে যায় নীলিমা। ইরাবালা বলল, বৌমা কি আমার উপর রেগে আছো? আরে না আম্মাজান, আসুন খেতে দিন। আরিফার কক্ষের দিকে পা বাড়িয়ে দেয় নীলিমা, পরপর পা থামিয়ে দেয়। মুবিন সমানে ডেকে যাচ্ছে বুবু বলে। নীলিমা দৌড়ে বসার ঘর অতিক্রম করে সদর দরজায় এসে দাঁড়ালো। রাজীব সালাম জানিয়ে বলল, ও আপনার সাথে দেখা করার জন্য এসেছে। ঠিক আছে, আই মুবিন। মুবিন দৌড়ে গেল। রাজীব সির দাঁড়িয়ে পড়ল, উকি দিয়ে দেখতে লাগলো মহলের ভিতর। নীলিমা মুবিনকে নিয়ে যেতে যেতে বলল, হঠাৎ কেন, কোনো সমস্যা? হ্যাঁ, তোকে বাড়ি ফিরতেই হবে বউ। রাজীবকে এমন উকি ঝুঁকি দিতে দেখতে পেয়ে এগিয়ে আসে। রাজীব পারুলকে দেখে দৃষ্টি সরিয়ে চলে যেতেই পারুল বলে উঠল, এই খারাপ ওর পুরুষ। রাজীব হক চুকিয়ে গেল, বোকার মতো তাকিয়ে রইল। পারুল এসে কোমরে হাত দিয়ে বলল, কি দেখছিলি অমন কইরা? বউরাই খা গেছিস নাকি মহলের ভিতর? রাজীব ঠোঁট ভিজিয়ে মাথা চুলকে বলল, দুঃখিত ভাবি সাহেবা, আসছি। এই তোরে যাইতে কইছো? খাড়া এখানে। রাজীব পিছনে দু হাত বেঁধে বলল, পরপুরুষ কি? মহলের বাইরে যারা অপরিচিত তারাই পরপুরুষ। তুই এটাও জানিস না? শোন, তোর সাথে মোর কথা আছে। ভিতরে ভিতরে জমে গেল রাজীব। অজানা আশঙ্কায় আচ্ছন্ন ঠেকলো মন। ঢোক গিলে গলা ভিজিয়ে বলল, কি বলুন? পারুল ভ্রুকুচকে বলল, সেদিন রাইতে তুই ছিলি না ওইটা? সাহেবের মাথায় বাড়ি দিয়া মোর মুখ চাইপা ধরছিলি। রাজীব ঢোক গিল আবারও। চোরা দৃষ্টি রাখলো এদিক ওদিক।
পায়তারা পালানোর পারুল ভ্রু কুচকে তাকিয়ে আছে। রাজীব ভয়ে তোপে বলল, না না, কি যে বলছেন, আমি তো সেদিন ছুটিতে ছিলাম ভাবি সাহেবা, আমি তো মাহিদের বাসায় যাইনি। পারুল মুচকি হেসে বলল, মুই তো কর নাই কোন দিন। আর এটাও তো কর নাই যে মোহিত ভাইজানের বাড়ির কথা। তাহলে লোকটা তুই ছিলি? সহসা রাজীব হাঁটু ভেঙে পড়ল, দু হাত তুলল শূন্যে, কাঁদো কাঁদো গলায় পড়ল, মার্জনা করুন, দয়া করুন ভাবি সাহেবা, আমার ভুল হয়ে গেছে। দয়া করে ইখওয়ান সাহেবকে বলবেন না, দয়া করুন ভাবি সাহেবা। সন্ধ্যার নিস্তব্ধতার মধ্যে এক আশ্চর্য রূপের আবির্ভাব। নীলিমা যেন এক অজানা অন্ধকার আলোকিত করতে চলেছে। একদিকে দিনের শেষ সূর্য যখন মলিন হয়ে আসছিল, আর অন্যদিকে নক্ষত্ররা মেঘের ফাঁক দিয়ে আকাশে হালকা আভা ছড়াচ্ছিল, তখন নীলিমা তার সাথে নিয়ে ফিরছিল এক সঙ্গীটি ছিল অদৃশ্য অন্তরাল থেকে আগত এক শক্তি। তাই তার উপস্থিতি মহলের মানুষের জন্য ছিল এক আশ্চর্যজনক ইঙ্গিত। মহলে তখন সবাই নিস্তব্ধ রোকমানের কর্মকাণ্ডে। আরিফা নীলিমার কথা অনুযায়ী ইকরামকে জানালে মুহূর্তে সব পাল্টে যায়। রোহিত জন নেই, নীলিমা সন্ধ্যার আগে ফিরবে বলে এখনো ফেরেনি। রোকমান ও ইব্রাহিমের অবস্থা বেহাল দশা। এই গ্রামের মারের তোপে চোখের ঠোঁটের এক পাশ ফুলে আছে, সারা শরীরে ব্যথা অনুভব। বসার ঘরে সবাই বসে আছে। লোকমান ও ইকরাম দাঁড়িয়ে আছে চিবুক নামিয়ে। ইকরাম রাগের রেশ নিয়ে বসে আছে গম্ভীর মুখে। ইখওয়ান ও পারুল বসে আছে, পাশে কাঁদছে উর্বি। চুপচাপ বসে আছে আরিফা, ইরাওয়ালা ও রমেলা। শাহাবুদ্দিন কয়েক দফা গালি দিয়ে এখন চুপচাপ। রোকমান যখন বলেছে উর্বিকে নিয়ে সংসার করতে পারবে না, তখন থেকেই সবাই ভাবুক হয়ে বসে আছে। তবে এবার শাহমত দাঁত কিরমির করে বলল, সব দোষ তোমার ইকরাম, বিয়েটা না দিলে এমনটা হতো না। হ্যাঁ, সেই আব্বাজান, তখন সবাই একসাথে ভোগ করতাম। থামো পুত্র, চেঁচিয়ে লাভ নেই আব্বাজান, মহলটা আর আগের মতো নেই, যে আমিও আগের মতো থাকবো। আমি শেষবার বলছি, জন ও আব্রাহামকে মহল থেকে বিতাড়িত করুন, তা না হলে কপালে আপনার শনি আছে। চুপ থাকো। রোকমান আর ওই মেয়ের কি করবে সেটা বলো। হয় উর্বির সাথে সংসার করবে, নয় বনবাসে যাবে। এখন ওর ইচ্ছে, সে কি করবে। সবাই উৎসুক হয়ে তাকালো রোকমানের দিকে। রোকমান তখনও চিবুক নামিয়ে আছে। সহসা নীলিমা এসে দাঁড়ালো সদর দরজায়। পাশে এক মহিলা। নীলিমা নিজ মুখের পাতলা আবরণ সরিয়ে বলে উঠল, মুখে পর্দা শোনান, দেখুন কোথায় এসেছেন। একে একে সবাই তাকালো নীলিমার দিকে, তাকালো রোকমান ও ইব্রাহিম। মহিলা মুখের কাপড় সরিয়ে সামনে চোখ রাখলো। সামনে এত লোক দেখে ভয়ে নীলিমার পিছনে গিয়ে লুকালো। ভয়ে ভয়ে তাকালো সামনে। শাহাবুদ্দিন অবাক হয়ে বলে উঠল। ইরাওয়ালা দাঁড়িয়ে বলল। পরপরই শাহমত বলে উঠল, ইরাওয়ালা। তার পাশে দাঁড়িয়ে থাকা ইরাওয়ালা ভয়ে চমকে ওঠে, আঁচলে মুখ চেপে বসে পড়ে। ইখওয়ান বেজায় বিরক্ত হয়ে বলল, আরে ইরাবতী খালাম্মা, উনি কি থেকে কি বলছেন? ইকরাম তার ধারালো বুদ্ধি দিয়ে বিষয়টা খোলসা করার চেষ্টা করছিল। কি বললেন আব্বাজান আর চাচাজান? উনি ইরাওয়ালা হলে এতদিন তাইলে ইনি কে? ইরাবতী? কিন্তু কেন? তাহলে এতদিন এই পথে কিছু গোপনীয়তা, কিছু রহস্য ছিল যা আমি বুঝতে পারিনি। ইকরাম তার মায়ের পা আঁকড়ে ধরে নিঃশব্দে কাঁদছে, যেন এক বাচ্চা ছেলে কোনো কিছুর আবদার করছে মায়ের কাছে। ইরাওয়ালা ভয়ে নীলিমার বাহু আঁকড়ে ধরে আছে, অপলকে তাকিয়ে দেখছে ইকরামকে। তার চোখের ভাষা শূন্য। শাহাবুদ্দিন শাহমতকে বলে উঠল, বলেছিলাম না ভাইয়াজান, এই মেয়ে তোমার ধ্বংসর কারণ হয়ে দাঁড়াবে। সহসা নীলিমা বলে উঠল, মাফ করবেন চাচাজান, মহলে ফেরার পথে ওনাকে পড়ে থাকতে দেখে বাহন থেকে নেমে এগিয়ে যাই। ওনার মুখ দেখে অবাক হয়ে গিয়েছিলাম। পরক্ষণেই ভাবলাম হয়তো আম্মার বা কেউ বা বোন হবে, তবে জানতাম না ইনি সাহেবের আসল আম্মা। শাহমত পাশে বসে থাকা ইরাবতীর দিকে তাকালো। তিনি কেঁদেই আকুল, তবে তার মন বলছে, সেদিন নীলিমার পরিবার নিয়ে প্রশ্ন করার কারণ তাহলে এই, আমি জানি আপাকে সে অনেক আগে থেকেই চেনে। এখন তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আরিফা বুঝতে পেরে চুপচাপ হয়ে গেল। মূলত সবাই হতভম্ব। এখন পা বাড়িয়ে দিয়ে ইকরামের ন্যায় বসে ইকরামকে বলল, আম্মা জান, উনি কি আমাদের আম্মা জান? ইকরাম ভেজা চোখে তাকালো ইখওয়ানের দিকে, কাতর কণ্ঠে বলল,
জানিস খোয়ান, অনেকদিন পর মামা গন্ধ পাচ্ছে, এতদিনেও যে উপলব্ধি করে পাইনি। ইখওয়ান দাঁড়িয়ে বলল। একে একে শাহমত শাহাবুদ্দিনকে দেখলো, পরপর ইরাবতীর দিকে তাকিয়ে বলল, এত বড় ছলচাতুরি কেন করলেন আপনি? কোন যুক্তিতে, কার কথায়, কার কথায় এত বড় অবিচার করলেন আমাদের সাথে? বলুন, উত্তর দিন। চেঁচিয়ে ওঠে ইখওয়ান। রাগে তার শরীরের শিরায় রাগের ঘনীভূত ক্রমশ বাড়ছে। মায়ের পা জড়িয়ে ধরেই ইকরাম শান্ত গলায় বলল, ওনাকে রাগ দেখে কি লাভি খোয়ান? মূল কালপ্রিট তো শাহমত শরীফ, শুধু আমাকে ধোকায় ধোয়াশার মধ্যে রেখেছে, করে নিয়েছে যত পাপ কাজ। শাহমত গর্জে উঠল, চুপ করো ইকরাম, চুপ করো। এবার ইকরাম দাঁড়িয়ে পড়ল, দ্বিগুণ গর্জে উঠল, কেঁপে উঠল মহল। ভয়ে কেঁপে ওঠে সবার বক্ষপট। ইকরামের চোখের রাগের ছিলিক। শাহমত আর শাহাবুদ্দিনের দিকে তিনি এমন ভাবে তাকালো যেন মুহূর্তের মধ্যে তাদের আছড়ে ফেলবে। আজকের ঘটনাটি শুধু তার জন্য নয়, পুরো মহলের জন্য ছিল এক চমক। তার নিজের মাকে, যার প্রতি ছিল অগাধ ভালোবাসা, শাহমত কিভাবে অবমূল্যায়ন করেছিল, এটাই সত্যি অপূরণীয় ক্ষতি। পরপর ইকরাম রাগের তেজে বলে উঠল, তার মা, আমার প্রকৃত মাকে বিতাড়িত করেই মায়ের জায়গায় খালাকে বসিয়েছেন, অথচ সবই ছিল মিথ্যাচার আর প্রতারণার এক কৌশল, যা আজ সামনে এসেছে। আপনার এমন কাজে আমি তো বিস্ময়ে হতবাক আব্বাজান। আমি বিশ্বাসই করতে পারছি না যে শাহমুদ সাহেব আপনি এত বড় একটা ধোঁকাবাজি করতে পারেন। শাহাবুদ্দিন একটু রাগ দেখিয়ে বলল, চুপ থাকো ইকরাম, এসব কোন ধরনের কথাবার্তা? ইকরামের মন ছিল বিগড়ে। শাহাবুদ্দিনের দিকে সে তাকালো, কণ্ঠে কোনো শব্দ আসছে না, তবুও তার চোখে যে আগুন ছিল তা ছিল স্পষ্ট। সবাই চুপচাপ দাঁড়িয়েছিল, আর ইরাবালা ভয়ে গুটিয়ে আসছিল। মনে তার জাগে মৃত্যুর আশঙ্কা। তার কানে বাজতে থাকে মানুষকে কুকুরের ডাক। ইকরামের গলার শব্দ এখনো আগুনে পোড়া। বলল, আপনি আমার মাকে মিথ্যে পরিচয় আবৃত্তি করেছেন, আমার মায়ের জায়গায় আপনি অন্যকে বসিয়েছেন, আর ভাবছেন আমি সবকিছু মেনে নেব। আর চাচা যান, আপনি তো বলেছেন আমি রাজি হলে আমার মাকে আমার কাছে ফিরিয়ে দেবেন। তাহলে এই অনাচার কেন করলেন? কাজ তো আমি ঠিকই করে যাচ্ছি। 1-2 বছর নয়, পরপর 9-10টা বছর আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে এমন কাজ করে এসেছি, শুধু মাকে হারানোর ভয়। সবাই অবাক হলো, বিশেষ করে নীলিমা। ভাবলো, কাজ রাজি মানে শর্ত অনুযায়ী কাজ? কি এমন কাজ যার জন্য সাহেব ইচ্ছার বিরুদ্ধে করছে জেনেও ওনার কাছ থেকে আম্মাকে কেড়ে নেওয়ার কারণটা কি? শাহমত অবজ্ঞা আর অপ্রত্যাশিত ভাবে ইকরামের দিকে তাকালো। কিছু বলার আগেই শাহাবুদ্দিন দ্রুত এগিয়ে এসে বলল, ইকরাম শান্ত হও, আমি পরে তোমাকে সবটা বুঝিয়ে বলবো। আমার মনে হয়। ইকরাম রেগে সরে গিয়ে বলল, চুপ করুন, আমি জানি সবকিছু, এখন আর কিছুই কাছে আসবে না। আমি আপনাদের চেহারা থেকে বুঝতে পারছি সব, আর আপনি আমাকে কি বুঝবেন? প্রস্তুত থাকুন আমার প্রশ্নের উত্তর দিতে। নীলিমা আম্মাজানকে আমাদের কক্ষে নিয়ে যাও। নীলিমা সাহেব জানিয়ে ওনাকে নিয়ে পা বাড়িয়ে দিতেই তিনি দাঁড়িয়ে পড়লেন, আতঙ্ক গলায় বললেন, কোথায় নিয়ে এলে তুমি? রাক্ষস রাক্ষস চারিদিকে কিলবিল করছে, দেখো না কেমন করে তাকিয়েছে, খুবলে খুবলে খাবে। আমি থাকবো না, কুকুরের ডাক আমার অসহ্য লাগে, ওদের চিৎকারই শুনতে পাই, ওরা খুব ক্ষুধার্ত। মনের খচখচানি দমিয়ে রেখে নীলিমা বলল, তেমন কিছু নেই, আপনিও তো ভুল দেখছেন, চলুন আমার সাথে, আমি থাকতে কেউ কিছু করতে পারবে না। এক প্রকার জোরপূর্বক ইরাবালাকে টেনে নিয়ে গেল নীলিমা। পিছন পিছন ছুটলো আরেফা ও পারুল। রমেলা ইরাবতীর দিকে তাকিয়ে বলল, কি অভিনয় করলে, পাক্কা অভিনেত্রী। থামবে তুমি? শাহাবুদ্দিনের কথায় ঠোঁট পাকিয়ে চলে যায় রমেলা। শুধু পূর্বী ইরাবতীর দিকে তাকিয়ে রইল অসহায় চোখে। শাহবাদ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না, বরং তার চোখে ছিল রহস্যময় এক আড়াল। তিনি বুঝে গেলেন আজকের এই অপ্রকাশিত সত্য অনেক কিছুই বদলে দেবে মহলের। পরপরই বসে পড়ল শাহমত, পাশে বসলো শাহাবুদ্দিন। ইখওয়ান রাগ করে হনহনিয়ে চলে যায় কক্ষের দিকে। ইকরাম পাথরের ন্যায় তাকিয়ে আছে শাহমত ও ইরাবতীর দিকে। ইকরাম
রোকমান ও এবরাম চলে যেতেই ইকরাম শাহমতের দিকে তাকিয়ে বলল। দাঁড়ো রোকমান। চলকে ওঠা বুক নিয়ে দাঁড়িয়ে পড়ল রোকমান। তবে এবরাম চলে গেল। উর্বিকে ডেকে কাছে নিয়ে রোকমানের কাছে গিয়ে দাঁড়ালো। উর্বির হাত রোকমানের দিকে এগিয়ে দিয়ে বলল, কি সিদ্ধান্ত নিয়েছিস? রোকমান আঁকুপাকু করতে করতে বলল, সংসার করব। নে উর্বির হাতটা ধর। না চাইতেও রোকমান হাতটা ধরলো। ইকরাম শান্ত গলায় বলল, উর্বির প্রতি যেন অনাচার না দেখে, কোনো পুরুষ যেন না ছুঁয়ে দেয় তুই ছাড়া। আর যদি এসবের বিপরীত হয়, খোদার কসম তোর ঘাড়ে এবার মাথা থাকবে না, মনে থাকে যেন। বলেই চলে যায় ইকরাম। কোনো দিকে তার তাকালো না। ইকরাম চলে যেতেই রোকমান তড়িৎ গতিতে উর্বির হাত ছেড়ে দেয়। সামান্য ব্যথায় উর্বি আ করে উঠলেও ফের তড়িঘড়ি করে হাত ধরে বলল, খুব লেগেছে? শাহাবুদ্দিন রাগান্বিত চোখে তাকালো। সহসা ফের হাত ছেড়ে দিয়েই বাইরের দিকে পা বাড়িয়ে দিল রোকমান। অবুঝের মতো উর্বিও পিছনে পা বাড়িয়ে দেয়। রোকমান বুঝতে পেরে পিছনে ফিরে তাকায়, রাগ দেখিয়ে বলল, এই বাচ্চা মহিলা পিছিয়ে যাচ্ছিস কেন? যা কক্ষে গিয়ে ঘুমা। বলেই চলে যায় রোকমান। উর্বি লজ্জা পেয়ে চিবুক নামিয়ে গুটি গুটি পায়ে চলে যায় বসার ঘর থেকে। সহসা ইরাবতী বলে উঠল, আপনাদের দুজনের জন্যই আজ আমার ভবিষ্যৎ অন্ধকার। রাত বেড়েছে। চাঁদের হালকা আলো জানালা দিয়ে আসছে, কিন্তু ইকরামের মন যেন অন্ধকারে ডুবে গেছে। বারান্দায় একা বসে ঘাড় নিচু করে সে চিন্তা করতে থাকে। আজকের ঘটনা তার ভিতর গভীর রেখাপাত করেছে। শাহমাউতের চেহারা, তার কথাগুলো, মাকে খালার পরিচয়ে অবমাননা, সবকিছু যেন এক ঝটকায় তার বিশ্বাসকে ভেঙে দিল। ইকরাম নিজের মনেই ভাবছিল, কিভাবে এত বড় একটা ভুল করলো তার বাবা, কিভাবে এতদিন শাহমত তার মাকে দূরে রেখেছিল, আর এখন একেবারেই তাকে মিথ্যা পরিচয় দেওয়ার চেষ্টা করলো। ভাবতে ভাবতে তার চোখ জলজল করে ওঠে। তবে এই দুঃখের মাঝেও সে নীলিমার কথা মনে পড়ে। নীলিমা, যার জন্য তার মা ফিরে এসেছে, তার জন্যই তো তার মা আবারও তাকে কাছে পেতে পারে। নীলিমার প্রতি সে ঋণী। ইকরাম মনে মনে সিদ্ধান্ত নেয়, সে একদিন নীলিমার প্রতি তার ঋণ শোধ করবে। কিন্তু সেই মুহূর্তে তার মনে আরেকটি অনুভূতি জাগে। হঠাৎ সে সশব্দে নিজেকে বলল, আমি এক ফুটফুটে ছেলে চাই। তার কণ্ঠে ছিল এক ধরনের আকাঙ্ক্ষা, এক ধরনের আশা। একটা ছেলে যে হবে সৎ, নিষ্ঠাবান, আর সবচেয়ে বড় কথা, সে জানবে কিভাবে সত্যিকারের ভালোবাসার শ্রদ্ধা দিয়ে পৃথিবীতে বাঁচতে হয়। তার বাপ চাচাদের মতো না হয় যেন আমার এই নিজের মতো। এটা যেন তার মনের গভীর বাসনা ছিল। একটা ছেলে যে তার মায়ের সমস্ত কষ্ট দূর করবে, যে কখনো কাউকে ভুল পথে পরিচালিত করবে না। সে যেন একদিন তার মাকে সঠিক মূল্য দিতে পারে নিজের সন্তানদের। যেমন নীলিমা তার মাকে ফিরিয়ে দিয়েছিল, সেও যেন নিজের জীবনে সেও এমন কিছু করতে পারে। বারান্দায় বসে ইকরাম একা হলেও তার মনের এক ধরনের শক্তি অনুভব করলো। এই শক্তি তার মায়ের জন্য, নীলিমার জন্য, আর তার ভবিষ্যৎ সন্তানের জন্য, যে একদিন সবকিছু বদলে দেবে। নীলিমা ইব্রামের সামনে দাঁড়িয়ে পড়ল সহসা। ইব্রাম পাশ কাটিয়ে চলে যাবে। নীলিমা বলে উঠল, দাঁড়ান। ইব্রাম দাঁড়িয়ে পড়ল, তাকালো প্রশ্নিত চোখে। নীলিমা তীক্ষ্ণতা নিয়ে বলল, আপনি বাংলা বলতে পারেন আর বুঝেন, সেটা আমি জানি। অবাক হয় ইব্রাম। গলা খাঁকিয়ে দিয়ে কিছু বলার পূর্বেই নীলিমা ফের বলল, ইংরেজি বকবেন না, আবার এও বলবেন না আমি বাংলা বলতে জানি না। ইব্রাম মাথার পিছন চুলকে বাংলায় বলার চেষ্টা করে বলল, তো এখন কি করতে হবে? আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। দুষ্টু হেসে ইব্রাম বলল, এর বিনিময়ে আমি কি পাবো? নীলিমা মুচকি হেসে বলল, আপনি যা চাইবেন। কথার লাজুকতায় আবির্ভাব, চোখের রহস্যের বেড়াজাল। ইব্রামের মন উৎফুল্লে নেচে উঠে। বলল, বলুন, কি জানতে চাচ্ছেন? আয়না কক্ষের কথা জানেন না আপনি? ইব্রাম ভ্রু কুঁচকে তাকায়। নীলিমা আবারও বলল, আমি এসব জানতে চেয়েছি, কাউকে বললে কিন্তু মন মতো কিছু পাবে না। বলেই লজ্জা হাসল নীলিমা। ইব্রাম মুখ খুলবেই নীলিমা কারো ছায়া অনুভব করে বলে উঠল, পথ আটকিয়েছেন কেন? সরুন বলছি, ভালোই। ইব্রাম ভেবা চাকা খায়। পরপরই সামনে ইকরামকে দেখে সামনে না গিয়ে পিছন ফিরে সোজা কক্ষে চলে যায়। ভয় যে সামনে গেল ইকরাম না ধরে আবার পেটায়। নীলিমাকে পা বাড়িয়ে দিতেই ইকরাম বলে উঠল, দাঁড়াও নীলিমা। নীলিমা পিছন ফিরে বলল, এমা আপনি কোথায় যাচ্ছ?
রোকমানের কক্ষে রেখে আসি উর্বি। দরকার নেই, কক্ষে আসো। পারলে আদা কুচিয়ে দিয়ে চা নিয়ে এসো 2 কাপ। বলেই চলে যায় ইকরাম। নীলিমা দোটানায় পড়ে স্থির দাঁড়িয়ে পড়ল। ইকরাম মাঝপথে পা থামিয়ে পিছনে ফিরল, বলল, কি হলো, আবার কোন লজ্জার চিন্তায় তলিয়ে গেলে? নীলিমা হক চকিয়ে তাকালো, বলল, না কিছু না, যান আমি চা নিয়ে ফিরছি। বলেই পা বাড়িয়ে দেয় নীলিমা। রন্ধন কক্ষে গেলে তবে ইকরাম কক্ষের দিকে পা বাড়িয়ে দিল। আরিফার কক্ষে ইরাবালাকে রাখা হয়েছে। ইরাবতী ওই কক্ষে গেলেন আর বেরোলেন না। সহমত কয়েকবার ডেকেছেন, তবে ভিতর থেকে একটা কথাই এসেছে, দয়া করে একা থাকতে দিন। রুমঝুমদের আলিয়া নিয়ে গেলে এখনো রেখে যায়নি। আরিফা কয়েকবার চিঠি ও লোক পাঠালেও আলিয়া জানায় তাদের ছাড়া সে থাকতে পারবে না। কেমন মায়া হয়ে গেছে, পাঠিয়ে দিতে মন চায় না। এই বাচ্চা মহিলা শুন। উর্বি গুটি গুটি পায়ে এগিয়ে আসে, সাহস করে বলল, মোরে বাচ্চা মহিলা ডাকিস কেন? রোকমান ভ্রুকুচকে বলল, বিয়ের পর মেয়েরা মহিলার পরিণত হয়ে যায়, তুই তো বাচ্চা, তাই ওই নামে ডাকি। মোর নাম উর্বি। খুব উদ্ধার করলি। উর্বি টুরবি বলে ডাকতে পারবো না। উর্বির মুখে হাত দিয়ে হাসলো। রোকমান ফিরে রাগ করে বলল, হাসার কথা বলছিস? না সাহেব। ঘুমাবো আমি, যা মশারি টানা দে। ওই তো হাত দিয়েই পাও না সাহেব। সংসার তো করতে পারবি ঠিকই, যত সব আবর্জনা আমারই কপালে জোটে। বলেই ভিতরে ভিতরে কান্না করলো রোকমান। ভাবলো, কোথায় আসমানের পরি আর কোথায়। থেমে গেল রোকমান উর্বির দিকে তাকিয়ে। উর্বি চিবুক নামিয়ে কাঁদছে। রোকমান গলা খাঁকারি দিয়ে শান্ত গলায় বলল, কাঁদছিস কেন? আব্বা আম্মার কথা খুব মনে পড়তেছে। রোকমানের মায়া হলো, হাত ধরে কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, থাক কাঁদিস না। অমন ছটফট করছিস কেন? ইখওয়ানের কথায় পারুল শোয়া থেকে বসে পড়ল। সাথে সাথে বসে পড়ল ইখওয়ান। ইখওয়ানের চোখে বেঘরে ঘুম। পারুল চোখ মিটমিট করে বলল, তুই কি জানিস তোকে একদম পাক্কা কালা হাতি লাগছে? কিছুই বুঝিস না, শুধু নিজের কথা ভাবিস আর কলা গাছ ঘাস। ইখওয়ান মুচকি হেসে এক চাহনি দিয়ে বলল, থাক চুন্নি, একদম মনে হচ্ছে বেচারা ইখওয়ানকে গুলিয়ে খেতে চাস। পারুল তার মাথা ঝটক দিয়ে বলল, আরে তোকে খেলেও মোর খিদা মিটবে না জানিস। ইখওয়ান একটু ঠাট্টা করে বলল, হ্যাঁ তুই শাকচুন্নি তো, তুই জানলে অবাক হবি যে আমার ভেতরে আরো অনেক কিছু লুকানো আছে, যা খেয়েও বেঁচে যাবে। সহসা পারুল ভ্রুকুচকে তাকালো। ইখওয়ান চোখ ছোট ছোট করে বলল, কি মনের রং পাল্টে গেল নিমেষেই? মানে কি কইতে চাস? মানে হলো এতক্ষণ ভালোই রোমান্টিক কথা বললি, কিন্তু হঠাৎ চোখের চাউনি পাল্টে গেল, তাই বললাম। পারুল চোখ মুখ কুচকে বলল, রোমান্টিকটা আবার কি? মনে মনে বলল, দেড় ব্যাটারি আমার মুখে বলল, আয় কাছে বুঝিয়ে দিচ্ছি। বলেই হাত বাড়িয়ে কাছে নিতেই ঝটকা দিয়ে সরিয়ে দেয় পারুল। রাগ দেখিয়ে বলল, আগে কোয়া তোর ভিতরে আর কায় কায় আছে, কোন মাইয়া গো রাখছিস? হতবাক হয়ে যায় ইখওয়ান। হাসি পেল, ভিতরে সে কেঁদে নিল। রাগ ভালোবাসায় মিশিয়ে বলল, আরে আমি ভালোবাসার কথা বলছি, ভালোবাসা আছে ভিতরে লুকিয়ে, তাই বলেছি রে শাকচুন্নি আমার দিব্যি। পারুল ভাবুক থেকে তাকিয়ে রইল। এদিকে ইখওয়ান ভাবছে, একটু বুঝ পারুল, দয়া কর এই অধমের উপর রাগ করিস না। রাত মেলা হয়েছে, ঘুমাতে হবে। তোর রাগ ভাঙাতে গিয়ে না জানি ভোর হয়ে যায়। পরপরই পারুল বলল, তোর তোর ভেতর ভালোবাসা টালাবাসা কিছু নেই কালাহাতি, শুধু বড় বড় কথা কষছিস। বলেই শুয়ে পড়ল পারুল। ইখওয়ান পারুলকে এক পলক দেখে বলল, তবে জানিস তুই সেই শাকচুন্নি যাকে আমি সারা জীবন ভালোবাসবো। পারুল একটু অবাক হয়ে গেল, কিঞ্চিত ঘাড় বাঁকা করে তাকালো, তারপর হাসতে হাসতে বলল, তুই একটা খামোশ। কিন্তু থামলো। ইখওয়ান ভুরু উঁচিয়ে তাকিয়ে আছে। ভাবুক থেকে পারুল আবারও বলল, ঠিকই তো কইছিস, তোর মতো খামোশকেই তো মুই ভালোবাসো।
বলেই লজ্জা পেয়ে হাত দিয়ে মুখ ঢেকে উঠে এখন আস্তে করে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, শোন, ওই পেটে যেন আমি একটা আব্বা পাই। আমার আম্মা তো ফিরে আসছে, এবার একটা আব্বা এনে দিবি। ইকরাম বারান্দায় বসে আছে, অপেক্ষা নীলিমার জন্য। কিছুক্ষণ পর নীলিমা আসলো, হাতে গরম ধোয়া ওঠা চা সামনের মিনি টেবিলে রেখে নীলিমা বসতেই যাবে, ইকরাম বলল, শোনো, এদিকে এসো। নীলিমা বসতে গিয়ে ওঠে, সামনে এগিয়ে এসে বলল, বলুন। ইকরাম হাত ধরে কাছে নিল, নীলিমার পেটের কাছে শাড়ি সরিয়ে এক পলক দেখলো, পরপর হাত দিয়ে ছুঁয়ে দিল। নীলিমা কিঞ্চিত কেঁপে ওঠে। পরপর ইকরাম বলল, বসো গিয়ে। নীলিমা প্রশ্ন করার সাহস পেল না, চুপচাপ বসে চায়ের কাপ হাতে নিল, তুলে নিল ইকরাম। নীলিমা চুমুক দিল। ইকরাম বলল, শোনো বেলিফুল। বলেই চুমুক দিয়ে স্বাদের অভিজাতে মুখের ভঙ্গিমা করে আকাশের দিকে তাকালো। নীলিমা বলল, কি বলবেন বলুন। ইকরাম ফিচলে হেসে বলল, এসব শুনতে বুঝি ভালো লাগে? চায়ে চুমুক দেওয়ার বেখেয়ালে নীলিমা বলল, হ্যাঁ। পরপর বলল, না মোটেও নয়। ফের হাসলো ইকরাম, বলল, চা পছন্দ নয় তোমার? তবু আমার জন্য খাও। নীলিমা হেসে বলল, সময়ের ব্যবধানে পরিস্থিতির সাথে চলতে হয় সাহেব, যা ভাবছেন তা নয়। জানো, দ্বন্দ্বের মাঝে দাঁড়িয়ে আমি সম্পর্কে টানা পড়ে, কিন্তু তোমার চোখের ভাষায় যেন এক প্রেমের খোঁজ করে। শত্রুর মতো মুখে হাসে, হৃদয়ে লুকানো রহস্য নেশা, এত কিছুর মাঝে মনে একটুখানি ভালোবাসার আবেশা। বলেই নীলিমার দীঘল কালো মনোযুক্ত চোখের দিকে তাকালো। নীলিমা তাকিয়েই ছিল, ইকরামের তাকানোই সে চোখ সরিয়ে নিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসতে পারবো না সাহেব, মনে হয় না আপনার জন্য কখনো ভালোবাসা জন্মাবে। ইকরাম গায়ে এলিয়ে হাসে, বলল, তুমি এত সুন্দর, বেলি ফুলের মতো মসৃণ সুবাসিত, তুমি হৃদয়ে এত পাষাণ কেন তোমার? নীলিমা কিছু বলল না। ইকরাম আবারও বলল, তুমি তো জানো না, তুমি বেলি ফুল হলেও আমার কাছে ছিলেন নিষিদ্ধ ফুল। নীলিমা এবার ঠোঁট এলিয়ে হাসলো, ইকরামের দিকে তাকালো। ইকরাম কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলিমা চোখ সরিয়ে নিয়ে বলল, আমি নই সাহেব নিষিদ্ধ ফুল, তো আপনি, যার গন্ধ নেওয়া বারণ। তাই আমি চেষ্টা করি না আপনাকে ভালোবাসার। বলে ফের তাকালো ইকরামের দিকে। সহসা ইকরাম চোখ বন্ধ করে নিল, রহস্য হাসি দিয়ে বলল, নিষিদ্ধ ফুলের গন্ধ নেওয়া বারণ, তবুও নিয়েছে, কেননা হৃদয় যে পাগল। দেখো বাতাসে ভাসে প্রেমের গল্প, রহস্যের খোঁজে নিয়ে আসা তুমি যে তোরের ভালোবাসা। একটা কথা বলবো সাহেব। ইকরাম উঠে বসলো, চায়ে চুমুক দিয়ে বলল, বলো। নীলিমা তাকালো, ইকরাম বাইরের দিকে তাকিয়ে আছে। ঢোক গিলে গলা ভিজিয়ে তপ্ত শ্বাস টানো নীলিমা, বলল, আম্মা তখন রাক্ষসের মহল, তারপর কুকুরের ডাক, খুবলে খুবলে খাবে। এইসব কেন বললো সাহেব? আমার মনে হয় ওনার সাথে খারাপ কিছু হয়েছে। ওনার কি এমন অপরাধ ছিল যে ওনার সাথে এমন করলেন তার স্বামী? হঠাৎ ইকরাম রাগে ফুঁসে ওঠে, হাতের চায়ের কাপ ছুঁড়ে মারল। নীলিমা ভয় দাঁড়িয়ে পড়ল। ইকরাম কিচ্ছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে পড়ল, মুষ্টিবদ্ধ করলো দু হাত। পরপরে নীলিমাকে রেখে কক্ষে আসলো। নীলিমা চোখ বন্ধ করে নিজেকে গালি দিয়ে নিল। পরপর চোখ মেলে কক্ষে আসতেই দেখলো ইকরাম বাইরের দিকে যাচ্ছে রাগের তোপে। নীলিমা ভয় পেল। ইস, কেন যে প্রশ্নটা করতে গেলাম, মুহূর্তে শুধু নষ্ট হয়ে গেল। এখন কি হবে ভেবে নিজেও পা বাড়িয়ে দিল বাইরে। নীলিমা বের হতেই দেখলো ইকরাম সোজা আলাপচারিতা কক্ষে ঢুকে তড়িৎ গতিতে শাহাবুদ্দিনকে নিয়ে বের হলেন। নীলিমা আড়ালে দাঁড়িয়ে পড়ল। ইকরাম শাহাবুদ্দিনকে কিছু বলার সময় না দিয়ে ইকরাম বলে উঠল, ছাদে চলুন, কথা আছে। নীলিমার কানে ভেসে আসে ইকরাম আর শাহাবুদ্দিনের গম্ভীর কথোপকথনের শব্দ। কৌতূহল তাকে আড়াল থেকে শুনতে পরিচিত করে। আলো আধারি ঘেরা পরিবেশে সে ধীরে ধীরে এগিয়ে আসে। কথাগুলোর ভেতর যেন একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আমার আগে তো আপনি এসব করতেন, চাচা যান। আমার আম্মার সাথে ঠিক কি করেছেন? ইকরামের কথায় শাহাবুদ্দিন কিছু লুকানোর চেষ্টা করতে লাগলো। ইকরাম রাগে হিসিয়ে বলল, একদম কিচ্ছু লুকাবে না চাচা যান। আমি জানি যা করেছেন আব্বাজানের কথায় করেছেন। আমার বীরবীর কথায় স্পষ্ট এটাই, ওনাকে আপনি পূর্ব জঙ্গলে নিয়ে গিয়েছিলেন, নিশ্চয় মেরে ফেলার জন্য।
শেষ কথাটি বলতেই ইকরামের গলা কাঁপল। তা শাহাবুদ্দিন বুঝতে পারলেন, বলল, হ্যাঁ, সবটা করেছি ভাইজানের আদেশে। ইকরাম দীর্ঘ নিঃশ্বাস নিতে নিতে বলল, আমার আম্মার অপরাধ? শাহাবুদ্দিন মিয়ে গেল, বোঝা গেল বলবে না। ইকরাম দুহাত মুষ্টিবদ্ধ করে বলল, ভাতিজার হাতে মার অবশ্য খেতে চাইবেন না। ভয়ে ভয়ে শাহাবুদ্দিন বললেন, প্রথমত ইরাবতীর মায়ায় পড়েছিল তোমার আব্বাজান, দ্বিতীয়ত ভাবি সাহেব আমাদের সব গোপন কার্যকলাপ জানতে পেরেছিল। তারপর কি করলেন আম্মার সাথে? ইকরাম অনেক কষ্টের রাগ সংযত করেছে। শাহাবুদ্দিনের জায়গায় অন্য কেউ হলে হয়তো আজ রক্ষা পেত না। শাহাবুদ্দিন গলা ভিজিয়ে বলল, আয়না কক্ষে রাখার কথা থাকলে রোহিতের কথা ভাইজান না করে দেয়, বলে দেন সোজা মানুষ খেকো কুকুরের মাঝে ছেড়ে দিতে। ইকরাম চোখ বন্ধ করে নিল, পিষল দাঁতে দাঁত। পরপরই শাহাবুদ্দিন ফের বলল, কিন্তু আমি তা পারিনি। ভাবি সাহেবাকে তো বড় বোনের মতন দেখতাম, তাই পারিনি ইকরাম। কেঁদে উঠল শাহাবুদ্দিন। তবে ইকরামের মন গলেনি, রাগের রেশ রেখে বলল, তারপর কি করেছিলেন আম্মার সাথে? চোখের পানি মুছে নিয়ে শাহাবুদ্দিন বলে উঠল, তারপর ভাবি সাহেবাকে নিয়ে আমি 2 গ্রাম পাড়ি দিলাম, রেখে আসলাম ঘাগট নদীর পাড়ে। বলেছিলাম, যাক আপনি আর মহলে ফিরবেন না, আপনার ছেলে দুটোকে দেখে রাখবো। তার মানে এই খালাম্মা সব জানতো? হ্যাঁ, কেননা তিনিও ভাইজানকে ভালোবেসে ফেলেছিল। আম্মা ফিরে আসলেন, আব্বাজান কিছু বললেন না আপনাকে? শাহাবুদ্দিন চিবুক নামিয়ে বলল, সেই জন্যই তো আলাপচরিত কক্ষে দেখেছেন ভাইজান। সবে দাঁড়িয়েছিলাম, তুমি টেনে নিয়ে আসলে, ভালোই হলো, মৃত্যুর আগে সবটা বলে যেতে পারলাম। এত আদিক্ষেতা ইকরামের ভালো লাগলো না। পাশ ফিরে ছাদের রেলিং শক্ত হাতে ধরে বলল, চলে যান এখান থেকে। শাহাবুদ্দিন চোখ তুলে এক পলক দেখলো, তারপর চিবুক নামিয়ে চলে গেল। নীলিমা দরজার আড়ালে দাঁড়িয়ে পড়ল। পরপর ইকরামও নামার জন্য পা বাড়িয়ে দেয়। সিঁড়ি বেয়ে নেমে যেতেই কেন জানি দাঁড়িয়ে পড়ল। নীলিমা ভয়ে চোখ বন্ধ করে নিল। ইকরাম কোনো দিকে না তাকিয়ে চলে যায়, কিন্তু ঠিকই ইকরামের চোখ পড়ে যায় নীলিমার দিকে। কয়েক মিনিট পর নীলিমা ভয়ে ভয়ে নেমে আসে। নিচের সিঁড়ি বেয়ে নামতেই দেখলো ইকরাম নিচ থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাকে। নীলিমা পায়ের গতি কমিয়ে দিতেই হুঙ্কার করে বলল, জলদি নেমে এসো। নীলিমা চিবুক নামিয়ে সিঁড়ি বেয়ে নেমে এসে দাঁড়ালো। তুমি এখানে কি করছো? ইকরামের কণ্ঠে তীব্র বিস্ময় আর অসন্তোষ। নীলিমা অসহায় কণ্ঠে বলে, কৌতূহল থেকে শুনছিলাম, ভুল হয়ে গেছে। ইকরামের মুখে কঠোরতা ফুটে ওঠে। কৌতূহল থেকে? এটা তো নাক গলানো। তোমার কি এতটুকু জ্ঞান নেই যে ব্যক্তিগত আলাপ আড়াল থেকে শোনা উচিত নয়? এ আর নতুন কি? তবু ইকরামের এই আচরণ নীলিমার মনে গভীর আঘাত হানে। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইকরামের প্রতিটি কথা তার হৃদয়কে যেন টুকরো টুকরো করে ভেঙে দেয়। তোমার এই স্বভাব একদমই পছন্দ নয় আমার। ইকরাম আরেক দফা কটাক্ষ ছুড়ে দেয়। নীলিমার কিছু বলতে পারে না, তার চোখ ভিজে ওঠে, কিন্তু সে নিজেকে সংবরণ করার চেষ্টা করে। অজান্তেই তার মাথা আরো নিচু হয়ে যায়। পাশ কাটিয়ে সে ধীরে ধীরে হাঁটা শুরু করে। ইকরাম হাত ঝটকা দিয়ে সামনে দাঁড় করিয়ে রাগ করে বলল, যেতে বলেছি তোমায় আমি? যেতে বলেছি? টলমলো চোখ মেলে তাকায় নীলিমা। ইকরাম আঙুল তুলে বলল, একদম কাঁদবে না নীলিমা। কে বলেছে আমার পিছনে যেতে? কে বলেছে আড়াল থেকে সব শুনতে? কে? মাপ। চুপ, একদম চুপ। নীলিমা সশরীরে কেঁপে উঠল, চোখ বন্ধ করে নিল সহসা। ইরাবতী বেরিয়ে এসে নিঃশব্দে দাঁড়িয়ে পড়লেন রেলিং ঘেঁষে। ইকরাম ফের বাজখাই গলায় বলল, তোমাকে যদি আমি আর একবার মহলের ব্যাপারে নাক গলাতে দেখি, যদি শুনি তুমি এ করেছো ও করেছো, খোদার কসম নীলিমা তুমি হবে আমার হাতের শেষ খুন। নীলিমা অবাক হয়ে তাকালো, মনে জাগলো শঙ্কা। উনি এর আগে তাহলে খুনও করেছে? কাকে? কতজনকে? কক্ষে যাও। হুঙ্কারে হুশ হয়। টলমলো চোখ নিয়ে দৌড়ে চলে যায় নীলিমা। ইকরাম দুহাত মুষ্টিবদ্ধ করে রাগ কমানোর চেষ্টা করছে। ভুলবশত উপরে চোখ পড়তেই রাগের রেশ বাড়ল। ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় ইকরাম, চলে যায় হদহুনিয়ে। ইরাবতীর চোখের জল মুছল, মুচকি হেসে কক্ষে প্রবেশ করলো।
সকাল সকাল কোথা থেকে ইখওয়ান হন্তদন্ত হয়ে মহলে প্রবেশ করলো। নীলিমা তখন থালা বাসন নিয়ে ব্যস্ত, আরিফা কুয়ো পারে। পারুল তখন হাত মুখ ধুয়ে বের হলো। শরীর তার খুব খারাপ। আচমকা সকাল সকাল তার বমি শুরু হয়। শরীর খারাপ অনুভবে ইখওয়ানকে মানা করলেও সে শোনেনি। পারুল চুল থেকে তোয়ালে খুলে বারান্দায় মেলতে গেল। সহসা ইখওয়ান এসে হাত ধরে সামনে ঘুরিয়ে নিল। পারুল চমকে কিছু বলার আগে ইখওয়ান দাঁতে দাঁত চিপিয়ে বলল, এসব তোর কতদিন ধরে চলছে? পারুল কথার মানে না বুঝতে পেরে বলল, কি সবের? ন্যাকামি হচ্ছে তাই না? রাজীবের সাথে এসব তোর কতদিন ধরে চলছে? আকাশ থেকে পড়ার মতো অবস্থা পারুলের। রাগ দেখিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, সব বলছিস কালাহাতি? সত্যি কথাই বুঝি মন খারাপ হয়ে গেল। আচ্ছা, বাচ্চাটা কার বলতো? ইখওয়ান সাহেব। একদম গলা উঁচাবি না শাকচুন্নি। সেই দিন রাজীব মাথায় বাড়ি দেওয়ায় খুব খুশি হয়েছিলি তাই না? সেই দিন নষ্টি ফষ্টি ভালোই হয়েছে। পারুল দু হাত কানে চেপে ধরে বলল, দোহাই লাগে তোর, চুপ কর। হাত সরিয়ে নেয় ইখওয়ান। রাগে তার শরীর কাঁপছে অনবরত। পারুলের গলা চেপে ধরে বলল, এই বাচ্চা রাজীবের তাই না? রাজীবের বাচ্চা পেটে নিয়ে তুই আমার সাথে সংসার করছিস, একসাথে ঘুমাচ্ছিস, খাচ্ছিস। আজ তোকে আমি মেরেই ফেলবো। এবরাম এসে নীলিমার সামনে দাঁড়িয়ে পড়ল। জগ থেকে গ্লাসে পানি ঢেলে চুমুক দিতে দিতে নীলিমার দিকে তাকালো। নীলিমা একবার তাকাতেই এবরাম চোখ ইশারায় নোংরা প্রস্তাব রাখলো। নীলিমা দাঁতে দাঁত চেপে ধরে কাজ করতে লাগলো। এবরাম এবার মুখ দিয়ে নানা ধরনের শব্দ করে ইশারা দিতে লাগলো। এমনিতেই মন ভালো নেই নীলিমার। তার উপর এবরামের এসব কর্মকাণ্ডে রাগ সংযত করতে পারল না। আচমকা হাতে থাকা পিতলের গ্লাস ছুঁড়ে মারল, লাগলো গিয়ে নাক বরাবর। সহসা নীলিমার পিছনে এসে দাঁড়ালো রোহিত। এবরামের নাক দিয়ে রক্ত আসতেই এবরাম নীলিমাকে বিশ্রী ভাষায় গালি দিল। আরিফা দৌড়ে আসে। সহসা রোহিত পিছন থেকে নীলিমার ঘাড় চেপে ধরে নিয়ে বলল, সাহস কত তোর? তুই এবরামকে আঘাত করলি, আজ তোকে। আরিফা দৌড়ে এসে রোহিতের হাত ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে বলল, নীলিমাকে ছাড়ো রোহিত, অশান্ত পরিবেশে আর অশান্তি বাড়িও না। নীলিমাকে ছুঁড়ে মারল রোহিত। হুমড়ি খেয়ে পড়ল ইব্রামের সামনে। নীলিমা মেঝেতে হাত ভর দিয়ে তাকালো ইব্রামের দিকে। ইব্রাম কোনো অজানা ভয়ে নীলিমাকে ধরল না, তবু মুখ দিয়ে যা নয় তাই বলে যাচ্ছে। আরিফা এগিয়ে আসার আগে নীলিমা উঠে দাঁড়ালো। রোহিত এগিয়ে আসতেই পাশের দেওয়ালে থাকা পিতলের কাসুন্দি নিয়ে ছুঁড়ে মারল রোহিতের দিকে। বলল, আর একবার গায়ে হাত দেওয়ার চেষ্টা করো, টুকরো টুকরো করে ফেলবো ওই হাত, জানোয়ার। রোহিত তবুও এগিয়ে যায়। আরিফা আটকানোর চেষ্টা করছে। নীলিমা রোহিতকে ধাক্কা দিয়ে চলে যেতেই দেখলো ইকরাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ সরিয়ে নিয়ে কক্ষের দিকে পা বাড়িয়ে দিতেই থামলো। এক পলক ইকরামকে দেখে পা বাড়িয়ে দেয় বাইরের দিকে। আরিফা সেদিকে পা বাড়িয়ে দিলে ইকরাম থামিয়ে দেয়। এগিয়ে আসে রোহিতের দিকে। রোহিত রাগান্বিত চোখে তাকিয়ে আছে। আরিফা ভয়ে আল্লাহকে ডাকছে, ভাবছে কে একজন এসে মুহূর্তটা পাল্টে দিক। ইকরাম রোহিতের কলার ঠিক করে দিয়ে বুকে হাত বুলিয়ে দিয়ে দিতে বলল, আপনার বউয়ের মতো নয় ভাইজান, ছুঁতে গেলেন আর সে নিজেকে বিলিয়ে দিল। আয়ত্তে রাখুন নিজেকে, নাহলে আমার হাতে খুন হবেন। শেষ কথাটি শক্ত গলায় বলল ইকরাম। সহসা ইখওয়ান পারুলকে টেনে নিয়ে যেতে লাগলো। আরিফা অবাক হয়ে বলল, ওদের আবার কি হলো? ইকরাম ও আরিফা সেদিকেই ছুটলো। রোহিত দাঁতে দাঁত চিবিয়ে বলল, বউ নিয়ে বড়াই তোর কতদিন থাকবে তাই দেখলো। ইখওয়ান বাইরের বারান্দায় এসে পারুলকে ছুঁড়ে মারল। মুখ থুবড়ে পড়ল রাজীবের পায়ের সামনে। রাজীব ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, তবে মনে পারুলকে একান্তে পাওয়ার খুশি। সহসা প্লাবন দৌড়ে এসে বোনকে বুকে আগলে তুলে নিয়ে বলল, কি করছেন জমিদার সাহেব? একদম গলা তুলবি না চামচা। ইখওয়ান। ইকরামের কণ্ঠ ইখওয়ানের বক্ষ ছলকে উঠল। পিছনে ফিরে তাকায়, পরপর সামনে ফিরে রাজীবকে বলল, নিয়ে যা ছলনাময়ী মহিলাকে। আরিফা অবাক হয়, রাগ করে বলল, এসব কি বলছো ইখওয়ান? এবার রাজীব বেশ ঘাবড়ে যায়। এত লোক হবে সে তো ভাবতে পারেনি। এত সকালে বলার তো কারণ এটাই, কেউ থাকবে না।
ইকরাম গলায় তীব্র উদ্বেগ নিয়ে বলল, এখন এসব কি হচ্ছে? খোলাসা করে বলো। ওই মেয়ে এতদিন রাজীবের সাথে ফষ্টি নষ্টি করেছে ভাইজান। আমি নিশ্চিত বলতে পারি পেটের ওই সন্তান রাজীবের। সেই দিন মহিদুলের বাড়িতে ওই রাজীবই ছিল। আমাকে আঘাত সেই করেছে, আর সবটা ওই শাকচুন্নির কথাই। এই জন্য এত জেদ ছিল মহিদুলের বাড়িতে থাকার। শেষ কথাটি পারুলের দিকে তাকিয়ে বলল ইখন। পারুল টলমলো চোখ মেলে ইকরামের দিকে তাকিয়ে বলল, এসব মিথ্যা সাহেব, মুই এসব করো নাই। পেটে ওই জমিদারের বাচ্চা, মোরে বিশ্বাস কর সাহেব। আরিফা হন্তদন্ত হয়ে এগিয়ে আসে, প্লাবনের থেকে নিয়ে বলল, আমি বিশ্বাস করেছি বল, কেঁদো না। ইকরাম ইখন উদ্দেশ্য করে বলল, এসব যে তুই বলছিস তার প্রমাণ আছে? রাজীব ঢোক গিলছে বারংবার, পালানোর চেষ্টা করছে, খুঁজছে সুযোগ। ইখন বলে উঠল, রাজীব কেন মিথ্যা বলতে যাবে ভাইজান? কারণ সে পারুলের কাজ ধরা পড়েছিল সাহেব। প্লাবনের কথায় উপস্থিত সবাই চমকে ওঠে। ইখন রাগ দেখিয়ে বলে, কি যাতা বলছিস? আমি সত্যিই বলছি, সেদিন পারুল রাজীবকে সন্দেহে জিজ্ঞেস করলে সে ভয়ের তোপে সত্যিটা বলে দেয়। রাজীব খ্যাঁক করে বলল, মিথ্যা বলে বোনকে বাঁচাতে চাস হারামজাদা? সহসা প্লাবনের মারের তোপে পড়ে রাজীব। ইকরাম ও ইখন এসে ছাড়িয়ে নেয়। ইকরাম রাগ হওয়ার আগেই প্লাবন বলল, আমি তোর পিছেই ছিলাম রাজীব, আমি তখন ঘোড়াকে ঘাস দিতে এসেছিলাম। মিথ্যা কথা। প্লাবন ইকরামের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, আপনি অন্তত বিশ্বাস করুন বড় সাহেব, ধরা পড়ায় সে আকুতি করে বোনের কাছে ক্ষমা চেয়েছিল আর ইখওয়ান সাহেবকে বলতে নিষেধ করেছিল। আমার সহজ সরল বোনটা ওই কালপিটকে ক্ষমাও করে দেয়। ইকরাম ইখওয়ানের দিকে তাকিয়ে বলল, আমার বিশ্বাস হয়। তোর কি মনে হচ্ছে? ইখওয়ান পারুলকে এক পলক দেখে রাজীবের দিকে তাকালো। রাজীব ধরা পড়ার ভয়ে চিবুক নামিয়ে পালানোর সুযোগ খুঁজতে লাগলো। প্লাবন আবারও বলল, বলে রাখি, ওই হারামজাদা কয়েকবার এসে পারুলকে বিয়ে করার কথা বলেছিল। আব্বাকে বললে রাজি না হওয়ায় আমিও না করে দিয়েছিলাম। এ নিয়ে সে আমাকে হুমকিও দিয়েছিল। রাজীব সহসা দৌড়ে পালানোর চেষ্টা করলো। ইকরাম ইশারা করতেই দুজন পাহারাদার রাজীবকে ধাওয়া করলো। ইকরাম বলে উঠল, পারুলকে রেখে আপনি মহলে প্রবেশ করুন ভাবি সাহেবা। আরিফা কথা মতো চলে যায়। সহসা ইখওয়ানকে বলল, পারুলকে নিয়ে কক্ষে যা। পারুল বলে উঠল, আমি যাইব না সাহেব, আমার লোকের মন দরকার নাই, মুই বাড়ি ফিরিব। ইকরাম ইখওয়ানের দিকে তাকালো। ইখওয়ান মুহূর্তেই অসহায় চোখে তাকালো পারুলের দিকে। ইকরামের খুব হাসি পেল। প্লাবন বলল, আপাতত আমার সঙ্গে চল, এক সময় গিয়ে বাড়িতে রাখিয়ে আসব। পারুল সম্মতি দিয়ে ভাইয়ের সাথে পা বাড়িয়ে দেয়। ইখওয়ান পা বাড়িয়ে দিতে দিতে বলল, শোন, কাল একদম মোর পিছে আসবি না, কইয়া দিলাম। সিট দাঁড়িয়ে পড়ল ইখওয়ান। ইকরাম বলল, দেখ কি করতে পারিস। আমিও চাই আমার বউকে সাদরে আমন্ত্রিত করে কক্ষে নিয়ে আসতে। মাত্র ঘুম থেকে উঠল উর্বি। রোকমান কাজের জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। উর্বির চোখ কচলিয়ে গোমরা মুখে তাকিয়ে দেখছে রোকমানকে। রোকমান ভ্রুকুচকে বলল, কি দেখছিস? রাইতে অমন কইরা বেরিয়ে গেলি, কত রাতে আসলি? রাতে কি হয়েছিল তোর? কেন, কি হয়েছে? উর্বি হাসলো, লজ্জায় চিমুক নামিয়ে বলল, আজ রাইতটা আমার খুব ভালো লাগছে, কি সুন্দর কইরা আদ। হ্যাঁ চুপ, যা কক্ষ থেকে। বলেই মনে মনে বলল, কি আবার করলাম রে বাবা, আমি এত খুশি, নিশ্চয় নেশার ঘরে কিছু করেছি। ভেবেই তাকালো, দেখলো উর্বি ফের তাকিয়ে আছে। রোকমান বলল, আবার কি দেখছিস? আইসা তোর ভাইয়ের বউ নাই? আছে। কই থাহে? আমি কি জানি, ভাইজান খায়েশ মিটিয়ে হয়তো কোথাও ফেলায় রেখে এসেছে। ভয়ে গুটিয়ে আসে উর্বি। ভয় ভয় বলল, তাইলে মোর সাথেও তুই এমন করবি? রোকমান বেজায় বিরক্ত হয়ে বলল, তোকে আমি বউ মানি না কি? বিয়ের জন্য আমি প্রস্তুতি ছিলাম। উর্বির মন খারাপ হয়ে গেল। রোকমান বুঝতে পারলো তা, কেন জানি তার খারাপ লাগলো। বলল, আরে তোকে কিছু করলে এই গ্রাম ভাইজান আমার মাথায় ঘাড় রাখবে নাকি?
ফিক করে হাসলো উর্বি। রোকমান বলল, এই বাচ্চা মহিলা হাসলি কেন? ওইটা ঘাড়ে মাথা হইব। গলা খাকারি দিয়ে রোকমান বলল, একই তো থাক আছি। পুকুর পাড়ে নীলিমা চুপচাপ করে বসে আছে। সহসা ইকরাম এসে শব্দ করে বসলো। নীলিমা তাকালো না, সে নয়নে সে পুকুরের ফোঁটা শাপলার দিকে তাকিয়ে আছে। ইকরাম গলা খাকারি দিয়ে বলল, আমি খুবই দুঃখিত ধাক্কা বলি। তুমি আজকাল ধাক্কা দাও না কেন বলো তো? বিয়ের পর দেখছি তোমার ভাব বেড়েছে। নীলিমা তাকালো। ইকরাম মুচকি হেসে বলল, চোখ তো নয় যেন অতল গব্বরের প্রবেশদ্বার। নীলিমা চোখে জল এসে ভিড় জমলো। গাল বেয়ে পড়তে ইকরাম মুছতে হাত বাড়িয়ে দিতে নীলিমা মুছে নিয়ে বলল, কেন এসেছেন? দুঃখ বাড়িয়ে দিতে? ইকরাম হাসলো, বলল, দৃষ্টির সংঘর্ষের নিত্যরত কণ্ঠস্বরের আওয়াজ। তোমার চোখে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত মায়াবী জলরাশ, কিন্তু তোমার হৃদয়ের গভীরে ভালোবাসার গোপন কান্না, শত্রুতার আড়ালে থাকা এক নিষিদ্ধ প্রেমের আহ্বান। হ্যাঁ হ্যাঁ, তো বুঝেন কি করে জানলেন আমি এখানে? বলেই সামনে তাকালো নীলিমা। ইকরাম তিক্ত শ্বাস টানলো, সামনে তাকিয়ে বলল, সুবাসে যখনই বেলে ফুলের সুবাস পাই মনে হয় তুমি আমার আশেপাশে আছো, যেন সবকিছু সেই প্রেমময় মুহূর্তের পুনরাবৃত্তি। সেই সুবাস শুকিয়ে শুকিয়ে এসছে। নীলিমা ভিতরে ভিতরে হাসলো, প্রকাশ করলো না, মুখে অভিমানের ছাপ ফুটিয়ে রেখে বলল, আপনি ছদ্মবেশী, কখন কোন রূপ ধারণ করেন বোঝাই চাই না। ধোঁকাবাজ আপনি, পদে পদে আপনি আমাকে ঠকাচ্ছেন সাহেব। গর্জনের তোপে আমাকে চুপ থাকতে বাধ্য করছেন। ইকরাম প্রাণবন্ত হাসলো, বলল, আমি ঠকাচ্ছি না বেলে ফুল, তবে আমাকে তুমি ঠকাতে পারো। তুমি আমার শক্তি না দেখিয়ে ভুল করেছ, তাই এসব বলছো। আমার জীবন পথের আলো, আমার হৃদয়ের গভীরতা তুমি কখনো স্পর্শ করতে পারবে না। নীলিমা তাকালো, সে তাকানোতেই যেন রহস্যের উন্মোচন। সাগরের ঢেউয়ের মতো এক একটা রহস্য আছড়ে এসে পড়ছে শান্তিপুরের তীরে। তপ্ত শ্বাসটা আনলো নীলিমা, সামনে তাকিয়ে বলল, যতই আঘাত দিন আর ধমকে চুপ রাখুন। নীলিমা জানি বিশ্বাসের পথে হাঁটলে সাফল্য আর শক্তি সঙ্গেই আসে। ইকরাম ভ্রু কুচকে তাকিয়ে রইল, বিচক্ষণতায় বুঝতে পেরে বলল, কি জানো বেলে ফুল, নীলিমা ইকরামের জীবন থাকবে পূর্ণ, তাদের আকাশ থাকবে নিখাত। একে অপরকে ঠকানোর চেষ্টা করবে না, তবে তারা একদিন শুধু তার সফল আর শক্তির ছায়ায় মলিন হয়ে যাবে। নীলিমা এত কঠিন কথার মানে বুঝল না, প্রশ্নিত চোখে তাকিয়ে আছে। পরপর জিজ্ঞেস করবে তার আগেই প্লাবন দূর এসে হাঁপাতে লাগলো। ইকরাম ভাবলো পারুলের কোনো বিপদ হলো না তো। দাঁড়িয়ে পড়লো সহসা, দাঁড়িয়ে পড়লো নীলিমা। ইকরাম ভয় ভয় বলল, কি হয়েছে প্লাবন? মাফ করবেন সাহেব, নাম মুখে নেওয়ায় গিন্নিমা ইরবালা গলায় দড়ি দিয়েছেন। কোন ইরাবালা? নীলিমার কথায় প্লাবন বলল, সাহেবের আম্মা যান।